নমস্কার। 91.2 FM রেডিও সুন্দরবন রয়েছি আমরা, আপনারাও রয়েছেন আমাদের সাথে। বন্ধু, আমাদের কিন্তু মাধ্যমিক সবে সবে শেষ হয়েছে, আর হাই সেকেন্ডারি যেটা উচ্চ মাধ্যমিক চলছে এখনো, তবে এই 18 তারিখেই শেষ হবে। এইসব ছাত্রছাত্রীরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ যুব সমাজ। আপনারা বুঝতেই পাচ্ছেন আজকে আমাদের আলোচনার বিষয়টা ঠিক কি। হ্যাঁ, এই যুব সমাজকে নিয়েই আমরা একটা বিশেষ অনুষ্ঠান করতে চলেছি, এবং আমাদের মধ্যে আমরা পেয়েছি হাসনাবাদ ব্লকের ব্লক যুব আধিকারিক মনিরুল ইসলাম মহাশয়কে এবং তার সহযোগী চঞ্চল দাস মহাশয়কে। আমরা 91.2 মেগাহার্টজ রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। এবং আমাদের মধ্যে আরও আছেন আমাদের রেডিও সুন্দরবনের ম্যানেজিং ডাইরেক্টর শঙ্করবাবু। তাহলে আমরা চলে যাই সরাসরি আমাদের অনুষ্ঠানের দিকে। এই যে উনি এসেছেন যে ডিপার্টমেন্টটা থেকে, সেটা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের। তো আমরা প্রথমেই এই প্রশ্নটা ওনাকে রাখবো যে এই ডিপার্টমেন্টের ঠিক কাজগুলো কি কি, সেটা নিয়ে যদি আপনি একটু বিস্তারিত আমাদের বলেন। নমস্কার, আমি পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের একজন কর্মচারী। আমি ব্লক যুব আধিকারিক, হাসনাবাদ ব্লক। আমার দপ্তরের একাধিক কাজকর্ম যুব সমাজকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। প্রথমত, আমার দপ্তরের যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে তার মধ্যে প্রথম আমি বলি, আমাদের কয়েকটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, যেটা সরকারি, মানে আমাদের দপ্তর অনুমোদিত সেন্টার। এই সেন্টারগুলোতে যে সমস্ত ছেলেমেয়েরা, এইমাত্র আপনি বললেন যে মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হলো কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হলো, এই সমস্ত ছেলেমেয়েরা এই মাঝখানের ওদের নতুন সেশন শুরু হওয়ার আগে ওরা চাইলে এই সেন্টারগুলো থেকে ওদের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স কম্পিউটারের উপরে করতে পারে। আমাদের হাসনাবাদ ব্লকে ভেভিয়া ওয়াইসিটিসি নামে একটি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, আর হাসনাবাদ ওয়াইসিটিসি নামে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, যেটা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অনুমোদনে চলে। এখান থেকে কম্পিউটার ট্রেনিং করলে এরা সার্টিফিকেটটা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে, মানে সরকারি সার্টিফিকেট হিসেবে ওরা সার্টিফিকেটটা পায়। চাইলে এই সমস্ত ছেলেমেয়েরা যারা সবে মাধ্যমিক পরীক্ষা শেষ করলো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করলো, তারা এই ওদের অফ পিরিয়ডটা, নতুন ক্লাস শুরু হওয়ার আগে ওরা এই সেন্টারগুলো থেকে কোর্সটা মাঝখানে করে নিতে পারে। এছাড়া আমাদের দপ্তরের কিছু অ্যাক্টিভিটিস আছে, কিছু প্রজেক্ট আমাদের দপ্তর চালায়, যার মধ্যে যেমন ধরুন, আমরা স্কুলগুলোকে মাল্টি জিম প্রোভাইড করে থাকি, যার জন্য 3 লাখ টাকা করে পার স্কুল দেওয়া হয়। যদিও প্রজেক্টটা আপাতত বন্ধ আছে, আবার অতি শীঘ্র শুরু হবে আশা করা যায়। আর আমাদের দপ্তরের আরও একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে প্লেগ্রাউন্ড ডেভেলপমেন্ট। এই প্রজেক্টটার জন্য দপ্তর থেকে 10 লাখ টাকার গ্রান্ট দেওয়া হয়। বিভিন্ন স্কুল, এনজিও, ক্লাব প্রতিষ্ঠান এরা এই প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু যখন অ্যাপ্লিকেশন নেওয়া হবে প্রজেক্টের জন্য, সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। আপাতত এই প্রজেক্টটাও বন্ধ রাখা আছে। আর আমাদের দপ্তরের আর একটা প্রজেক্ট আছে, যেটা হচ্ছে মিনি ইনডোর গেম কমপ্লেক্স। ইনডোর গেমসের জন্য এই প্রজেক্টটা আর কি। তো এই প্রজেক্টের জন্য 20 লক্ষ টাকা গ্রান্ট দেওয়া হয়। আমাদের হাসনাবাদ ব্লকে ইতিমধ্যে দুটো মিনি ইনডোর গেম কমপ্লেক্সের জন্য গ্রান্ট দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনকে, আর একটা লাকি ওয়েলফেয়ার সোসাইটিকে। এখানে বিভিন্ন রকমের ইনডোর গেমসের ব্যবস্থা করা হয় যুব সমাজের জন্য।
আর আমাদের দপ্তর ভিটিসি নামে একটি প্রজেক্ট চালায়, যেটা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার। দপ্তর থেকে অনুমোদন নিয়ে এই সেন্টারটা খোলা যায়। বেকার যুবক ছেলেমেয়েরা এই সমস্ত ভিটিসিতে যে সমস্ত কোর্সগুলো করানো হয়, সেই কোর্সগুলো করার পর ওরা চাকরির ক্ষেত্রে বা নিজের পায়ে দাঁড়ানোর জন্য উপযুক্ত হতে পারে আর কি। চাইলে এই ভিটিসিতে ভর্তি হয়েও তারা ট্রেনিং কমপ্লিট করতে পারে। যদিও হাসনাবাদ ব্লকে এখনো কোনো ভিটিসি আপাতত নেই, অদূর ভবিষ্যতে হবে আশা করছি। আর আমাদের দপ্তর সারা বছর ব্যাপী কিছু প্রোগ্রাম করে থাকে, যার মধ্যে সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে ইউথ ফেস্টিভ্যাল। এই ইউথ ফেস্টিভ্যাল ব্লক স্তর থেকে শুরু করে, ব্লক স্তরে শুরু হয়, জেলা স্তর, রাজ্য স্তরে গিয়ে শেষ হয়। এই ইউথ ফেস্টিভ্যালে বিভিন্ন রকমের কম্পিটিশান হয়, তার মধ্যে গান, নাচ, আবৃত্তি, বিভিন্ন রকমের সাংস্কৃতিকমূলক কম্পিটিশান হয়। সেখানে ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে তাদের সাংস্কৃতিক প্রতিভাকে তুলে ধরার জন্য। এই আমাদের এই কাজটা খুবই উল্লেখযোগ্য আর কি। হ্যাঁ, আপনি এই যে যেটা বললেন এই প্রোগ্রামের কথা, এটা আমরা সত্যিই ছোটবেলা থেকে দেখে এসেছি, যেটা এই অঞ্চলে, সুন্দরবন অঞ্চলেও কিন্তু হতো। একদম এবং প্রত্যন্ত এখান অঞ্চলেই থেকে হয় এটা। ছেলেমেয়েরা উঠে যেত স্টেট লেভেলে, প্রথমে রাজ্য স্তর, তারপরে জেলা স্তর, তারপরে রাজ্য স্তরে এই প্রোগ্রামগুলো হয়। হুম, ওরা এখানে তাদের প্রতিভার বিকাশ, মানে তাদের প্রতিভাকে তারা প্রদর্শন করতে পারে, এবং তারা গভর্নমেন্টের মানে দপ্তর থেকে পাওয়া সার্টিফিকেটও তারা পায়, যেটা নিয়ে ভবিষ্যতে সেটা তাদের একটা সম্পদ হিসেবে থাকে। আর আমাদের দপ্তর প্রত্যেক বছর কিছু মনীষীকে নিয়ে কিছু প্রোগ্রাম করে, যেমন তাদেরকে স্মরণ করে, যেমন হচ্ছে স্বামী বিবেকানন্দকে নিয়ে একটা প্রোগ্রাম হয়, যেটা হচ্ছে বিবেক চেতনা উৎসব। প্রত্যেক বছর হয় 12ই জানুয়ারি, 12, 13, 14, 2 দিন 3 দিন ধরে চলে। আর 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে একটা প্রোগ্রাম হয়, যেটা হচ্ছে সুভাষ উৎসব নামে আমরা বলে থাকি। আর ভেরি রিসেন্ট একটা প্রোগ্রামের চালু হয়েছে আমাদের দপ্তরে, যেটা খেলাধুলার উন্নতিকল্পে মূলত, সেটা হচ্ছে খেলা দিবস। খেলা দিবস হচ্ছে প্রতি বছর 16ই আগস্ট প্রতি বছর এটা পালিত হচ্ছে। নতুন আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই প্রকল্পটি চালু হয়েছে। সেই সময় আমরা কিছু স্পোর্টস গুডসও ডিস্ট্রিবিউট করে থাকি এই দপ্তরের তরফ থেকে। খেলাধুলার সরঞ্জাম যেমন ফুটবল, ভলিবল, এই সমস্ত স্পোর্টস গুডস আমরা ডিস্ট্রিবিউট করে থাকি। আর আচ্ছা, এই যে আমি একটুখানি আপনাকে Sure. যে এই যে আপনারা খেলার জিনিসপত্র ডিস্ট্রিবিউট করেন, খালি কি খেলার জিনিসপত্রই ডিস্ট্রিবিউট হয়, না এই খেলা উৎসবে কোন রকম খেলারও আয়োজন করা হয়? প্রত্যেক বছরই খেলা উৎসবে খেলার আয়োজন করা হয়। মূলত ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এক বড় করে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রত্যেকটা ব্লক স্তরে। এই একই দিনে 16ই আগস্ট এই খেলা হবে দিবস পালিত হয়। এটা মূলত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই শুরু হয়েছে। এটা আগামী দিনেও চলবে প্রত্যাশা রাখছি, খেলাধুলার উন্নতি কল্পে। এখানে যুব সমাজ খেলাধুলার প্রতি যাতে আকৃষ্ট হয়, তার জন্যই মূলত এই প্রোগ্রাম। আচ্ছা, যদিও আপনি বললেন যে যুব সমাজ বলতে নারীরা এবং পুরুষ দুটোই আসে। তো আমি এই যে খেলার কথা বললেন আপনি, সেই খেলাতে কি মানে নারী বিভাগ বা পুরুষ বিভাগ এরকম কোনো আলাদা করে খেলার কি ব্যাপার রয়েছে না? হ্যাঁ, এরকম ব্যাপার আছে। মেয়েদেরকে নিয়েও খেলাধুলা হয়, নারীদেরকে নিয়েও নারী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় মেয়েদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করানোর জন্য। এবং পুরুষদেরও খেলাধুলার প্রতি আকৃষ্ট করানোর জন্য ওদেরও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। আচ্ছা, আপনি এই যে খেলার কথা বলছেন, যুব সমাজের খেলার কথা বলছেন, যুব সমাজ বলতে নারী এবং পুরুষ
উভয়কে নিয়েই কিন্তু আমাদের এই যুব সমাজ। ঠিক। তাহলে এই খেলার বিষয়ে কি কেবলমাত্র পুরুষদেরই খেলা ব্যবস্থায় কি সরকার করছে না, নারীদের খেলার ব্যবস্থাও আছে সেভাবে? ভালো প্রশ্ন। নারী পুরুষ উভয়কেই খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যেই হচ্ছে এই খেলা হবে দিবস, যেখানে মেয়েদের ফুটবল খেলার আয়োজন করা হয়, ছেলেদেরও ফুটবল খেলার আয়োজন করা হয়। আচ্ছা, আপনি ফুটবল খেলার কথা বলছেন, যখনই খেলার কথা বলছেন, ফুটবল ছাড়া কি আর অন্য কোনো খেলার প্রতি আগ্রহান্বিত করা হয় না? একদম একদম। ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, ক্যারাম, এমনকি আর্চারি, এই সমস্ত খেলাধুলার কোচিং আমাদের দপ্তর থেকে দেওয়া হয়। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় দপ্তরের কোচিং সেন্টার আছে, যেখানে ফুটবলের কোচিং ছেলে মেয়ে উভয়কেই দেওয়া হয়। ফুটবল, ক্রিকেট, আপনার ভলিবল, এগুলোর কোচিং দেওয়া হয়। ঠিক আছে। আর আমরা আমাদের এই রেডিওটা, যেহেতু রেডিও সুন্দরবন, এবং সুন্দরবনের শ্রোতা বৃন্দকেই আমাদের বেশি এই সমস্ত বিষয়ে অবগত করার ব্যাপার, তো সেই কারণেই আমি জিজ্ঞেস করব, এই সুন্দরবন অঞ্চলে এই যে আপনারা যে উদ্যোগগুলো নিয়েছেন, সেই উদ্যোগে কতটা সাড়া পেয়েছেন বলে আপনাদের মনে হয়? দেখুন, আমাদের এখানে আমাদের দপ্তরে প্রত্যেক বছর যে ছাত্র যুব উৎসব হয়ে থাকে, সেখানে সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকে অনেক ছেলেমেয়েরা পার্টিসিপেট করে এবং তারা ব্লক স্তর হয়ে, জেলা স্তর হয়ে, রাজ্য স্তরেও অংশগ্রহণ করে। সেখানেও গিয়ে তাদের প্রতিভা তারা দেখাতে পারে, প্রদর্শন করতে পারে। আর এই খেলাধুলার ব্যাপারেও প্রত্যেকটা ব্লকেই আমাদের যেমন 16ই আগস্ট খেলা হবে দিবস পালিত হয়, তখন প্রত্যেকটা ব্লকেই, সেই সুন্দরবন হোক আর যে কোনো ব্লকই হোক না কেন, সেখানে এই খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলার প্রতি আকৃষ্ট করানোর জন্য মূলত ছেলে মেয়েদেরকে, যুব সমাজকে। আর এছাড়া যত ক্লাব, বিশেষ করে রেজিস্টার্ড ক্লাব যত আছে, সেটা প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলে হতে পারে বা আমাদের হাসনাবাদ ব্লক বা রাজ্যের বিভিন্ন জায়গাতে, সমস্ত ক্লাবকে আমরা ওই স্পোর্টস গুডস ডিস্ট্রিবিউট করেছি বিগত সময়ে। এবং কিছু ক্লাবকে, যে রেজিস্টার্ড ক্লাবকে গ্রান্ট দেওয়া হয়েছে 5 লাখ টাকা করে, ক্লাব গ্রান্ট, যেটা রাজ্য সরকার, বিশেষ করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আসার পর এই প্রজেক্টটা চালু হয়েছিল, এই ক্লাব গ্রান্ট। সেটা বিগত দিনে অনেক ক্লাবকে দেওয়া হয়েছে। এতে যুব সমাজ আশা করি অনেক উপকৃত হয়েছে। আচ্ছা, আপনি যেটা বললেন যুব সমাজের খেলার কথা, খেলাতে আগ্রহান্বিত করা হচ্ছে। আচ্ছা, খেলা ছাড়াও সংস্কৃতি বিভাগে বা সমাজ সেবামূলক অনেক বিভাগই আছে, যেখানেও কিন্তু যুব সমাজের এগিয়ে আসাটা ভীষণই জরুরি। যুব সমাজ এগিয়ে না আসলে সমাজকে সেভাবে সংস্কার মুক্ত বা এই সাংস্কৃতিক দিকে এগিয়ে নিয়ে যাওয়া, বা ধর্মীয় ব্যাপার বলুন, বা এই যে মিলেমিশে থাকা ধর্মের দিক থেকে, এই সমস্ত কিছুতেই মানে কি বলবো, যে সমস্ত কিছুতেই এগিয়ে নিয়ে যাওয়া সমাজকে একটা সম্ভব নয় যুব সমাজ ছাড়া। তো এই খেলা ছাড়া কি এই সমস্ত বিষয়েও যুব সমাজকে এগিয়ে আসার জন্য আপনারা কিছু ভাবছেন বা কিছু করা হচ্ছে কি সরকারের পক্ষ থেকে? অ্যাকচুয়ালি সরকার সবসময় সচেষ্ট যুব সমাজকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আনার জন্য। আমাদের দপ্তর, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, এই দপ্তরের মাধ্যমেও যেমন খেলাধুলার প্রতি আকৃষ্ট করা, ঠিক তেমনভাবে সাংস্কৃতিক বিভিন্ন দিকে তাদের আকৃষ্ট করা। যেমন আপনি গান, নাচ, আবৃত্তি, যত রকমের সাংস্কৃতিক ক্ষেত্র আছে, সমস্ত জায়গাতে যাতে তারা তাদের দক্ষতা প্রদর্শন করতে পারে, তার জন্য আমাদের দপ্তর এই যেমন ছাত্র যুব উৎসব, এই বিবেক চেতনা উৎসব, এই উৎসবগুলোর আয়োজন করে থাকে। সুভাষ উৎসব, যেখানে তারা তাদের প্রতিভাকে প্রদর্শন করতে পারে এবং তাদের প্রতিভার বিকাশ ঘটে, সেটা আমাদের দপ্তর সচেষ্ট। আমি এটার কথা বোধহয় বলছি না, বলছি যে
এই যে নিজের প্রতিভাকে সে নাই বেরিয়ে আসলো বা নিজের প্রতিভাকে সে প্রকাশ করলো, আমি নিজের প্রতিভাকে খালি প্রকাশ করার কথা বলছি না, আমি বলছি যে এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে যে সমস্ত সমাজ সেবামূলক কাজের দরকার, সেই জায়গাটায় যুব সমাজের অগ্রগতিটা কতটা বলে মনে করছেন, বা সরকার কতটা চেষ্টা করছে তাদেরকে সেই জায়গাটাকে টেনে নিয়ে আসতে? এরকম কোনো কি উৎসব বা এরকম কোনো কি সরকারি প্রচেষ্টা আছে, যেমন ধরুন রাখি বন্ধনের একদম মাধ্যমে একদম, ধর্মীয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর্মীয় কিছু যেমন হচ্ছে আমাদের দপ্তর প্রত্যেক বছরই রাখি বন্ধন উৎসব পালন করে থাকে, যেখানে যে সামাজিক ভেদাভেদ সেটা ভুলে যুব সমাজ একত্রিত হয়ে এই রাখি বন্ধনের মাধ্যমে তারা সমাজকে একটা ভালো বার্তা দেয়, যেটা আমাদের দপ্তর প্রত্যেক বছর পালন করে থাকে। প্রত্যেকটা ব্লক স্তর থেকে জেলা স্তর, রাজ্য স্তরে বড় করে প্রোগ্রাম হয় সমস্ত স্তরের মানুষজনকে নিয়ে। আচ্ছা, এটা কিন্তু সত্যি খুব ভালো উদ্যোগ, কারণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজ ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে সব বিষয় দিকে, একদম সব দিকে। আচ্ছা, আপনার কি মনে হয় এখনকার যুব সমাজ, এটা আমি দপ্তর থেকে যে খালি প্রশ্নটা করছি তা না, আপনি একজন আধিকারিক হিসেবে বা এই যে যুব সমাজের যে ছেলেমেয়েরা আছে তাদের অভিভাবক যদি হিসেবে ধরা হয় আপনাকে, তো সেই হিসেবে আপনার কি মনে হয় তারা কি বিবেকানন্দকে ভুলে যাচ্ছে বা নেতাজিকে ভুলে যাচ্ছে বলে মনে হয়? কারণ আজকালকার যুব সমাজ যেভাবে মোবাইলের প্রতি আক্রান্ত, তো এই মোবাইলে আক্রান্ত হওয়ার জন্য কি তারা এইগুলোকে ভুলে যাচ্ছে, না মোবাইল আরো কিছুটা এগিয়ে দিয়েছে, সে বিষয়ে আপনি কি বলেন? অ্যাকচুয়ালি যুব সমাজ স্বামী বিবেকানন্দ বা নেতাজিকে ভুলছে এমন নয়, তাদের আদর্শকে আদর্শ থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে আর কি। আধুনিক প্রযুক্তি যেটা যুব সমাজকে অন্যদিকে চালিত করছে, যেটা আমাদের সচেষ্ট হতে হবে যাতে যুব সমাজ সঠিক পথে এই স্বামী বিবেকানন্দ বা নেতাজির আদর্শকে মেনে তারা সামনের দিকে এগোয়, সেটা সমাজকেই সচেষ্ট হতে হবে আর কি। আর মোবাইলের ব্যাপারে আপনি ঠিক কি বলতে চাইছেন? মোবাইলটা কতটা গ্রহণযোগ্য বা কতটা অ্যাকচুয়ালি আধুনিক যুগে মোবাইলের আবিষ্কার নিঃসন্দেহে একটা ভালো জিনিস, কিন্তু মোবাইলটাকে যদি আমরা মোবাইলের ইউজটাকে যদি আমরা সঠিক পথে না করি, তাহলে যুব সমাজ সত্যি ধ্বংসের দিকে এগোবে। একদমই ঠিক বলেছেন আপনি, যে আমরা ছোটবেলায় একটা রচনা পড়তাম, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, একদম এই ব্যাপারটা। তো সেখানে সবসময় ছোটবেলায় যখন বলা হতো বিজ্ঞান আশীর্বাদ, তখনই যখন মানুষ সেটাকে ভালোভাবে নেবে বা তার ভালো প্রয়োগ করবে, একদম। আর যদি সেই প্রয়োগটা খারাপের দিকে যায় তখনই সেটা অভিশাপ হয়ে দাঁড়ায়। যে কোনো জিনিস, তখন মোবাইলের এত বোধহয় চল ছিল না, তখন টিভিটার চল ছিল খুব বেশি, এবং টিভি নিয়েই বলা হতো সেটা বোকা বাক্স। বোকা বাক্স তখনই যখন সেটাকে আমরা সেটার খারাপ দিকগুলোকে গ্রহণ করব, সেটা যদি ভালো দিকগুলোকে গ্রহণ করি তাহলে সেটাই কিন্তু আশীর্বাদ হয়ে দাঁড়াবে। ঠিক তেমনই মোবাইলটা আপনি বললেনও, এবং আমরাও শুনলাম এই বিষয়গুলো, এবং আমরা অনুষ্ঠান একেবারে শেষের দিকে নিয়ে এসেছি। অনুষ্ঠান শেষ করতে যাব, শেষ করার আগে একদম শেষের মুহূর্তে আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব, যে আজকের এই যে আলোচনা বা আমাদের এই যে রেডিও সুন্দরবন 91.2 FM, যেটা এর মধ্যে দিয়ে এই যে অনুষ্ঠানটাকে আমরা প্রচার করতে চলেছি, বা এই রেডিও সুন্দরবনের আরো কিছু অনুষ্ঠান আপনি যদি এখানে থাকেন শুনে থাকবেন এই ধরনের অনুষ্ঠান, আপনার কি মনে হয় রেডিও সুন্দরবন কতখানি সমাজের অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? দেখুন, হাসনাবাদের মতো এই রিমোট এলাকায় রেডিও সুন্দরবন তারা তাদের সম্প্রচার যদি সমাজের ভালো দিকগুলোকে তুলে ধরে সমাজকে ভালো বার্তা দেয়, তাহলে অবশ্যই একটা ভালো উদ্যোগ সমাজের জন্য। রেডিও সুন্দরবনকে আমি আমার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এরকম একটা রিমোট এরিয়াতে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে সমাজের উন্নতিকল্পে।
তা অনেক অনেক ধন্যবাদ। আমরা তাহলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধু, কিন্তু একেবারে শেষ করার আগে আপনার কাছ থেকে শুনে নিতে খুব ইচ্ছা করছে, আপনি এই যুব সমাজের প্রতি ঠিক কি বার্তা দিতে চান? হ্যাঁ, ভালো কথা। এটাই বলার যে যুব সমাজ, বিশেষ করে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে সমাজের উন্নতি কল্পে। তাদের অবশ্যই আমাদের যারা মনীষী, তাদের যেমন স্বামী বিবেকানন্দ, নেতাজি, ওনারা যে আদর্শ মেনে চলার কথা বলেছেন, সেইগুলোকে পাথেয় করে সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। আর ছাত্রছাত্রীদেরকে এটাই বলবো, তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও তাদের আগ্রহ দেখাতে হবে। কারণ এটা বলা হয় যে শুধু পড়াশোনাই নয়, খেলাধুলাও সমাজ গঠনে, চরিত্র গঠনে খুবই উপযোগী, খুব প্রয়োজন আর কি। এটাই কথা আর কি বলার। এটা আরো একটা কথা বলার যে আমাদের জাতপাতহীন যে আমাদের যে সমাজ ব্যবস্থা, সেখানে জাতপাতহীন একটা সামাজিক পরিকাঠামো গড়ে তোলা, হ্যাঁ, যেখানে জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকলে একত্রিত না হলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। একদমই ঠিক বলেছেন, এবং এটা কিন্তু সব থেকে বেশি কাজ করবে যারা এই বিষয়ে, সেটা কিন্তু আমাদের এই যুব সমাজই, কারণ তারাই আমাদের সমাজের কাঠামো বলা যেতে পারে। যাই হোক, আমরা অনুষ্ঠানের এবার শেষ করব অনুষ্ঠানকে, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অমূল্য সময় থেকে কিছুটা আমাদের রেডিও সুন্দরবনকে দিয়েছেন এবং আমাদের শ্রোতৃবৃন্দকে দিয়েছেন। এই জন্য আমাদের 91.2 FM রেডিও সুন্দরবন এবং তার শ্রোতাবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার, 91 FM কে আমার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকেও অসংখ্য ধন্যবাদ। আর বন্ধু, তাহলে আজকে এই পর্যন্তই, কিন্তু আজকের দিনটার এই অনুষ্ঠান শেষ করছি বলে মনে করে নেবেন না। আপনাদের সঙ্গে সম্পর্ক আমরা শেষ করে নিচ্ছি, আপনাদের সঙ্গে তো সম্পর্ক থাকবে রেডিও সুন্দরবন 91.2 FM এর মাধ্যমে, আবার পরবর্তী কোনো সুন্দর অনুষ্ঠানে। নমস্কার।